ইউরোপ ভুল ও বিপজ্জনক পথে পা দিয়েছে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা জানান তিনি। সামাজিক মাধ্যম এক্সের উপর ইউরোপিয়ান ইউনিয়ন আরোপিত জরিমানারও সমালোচনা করেন ট্রাম্প। অন্যদিকে প্যাসিফিক এবং ক্যারিবিয়ান অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় আরও কঠোর নজরদারির পক্ষে অবস্থান নেওয়ার কথা জানান ট্রাম্প। এদিকে দেশের কৃষকদের জন্য $12 বিলিয়ন একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। দেশের কৃষকদের জন্য $12 বিলিয়ন একটি এইড প্যাকেজ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফসলের দাম কমে যাওয়া এবং তার প্রশাসনের চলমান বাণিজ্য যুদ্ধের ফলে যেসব কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাদের জন্য এই প্যাকেজ ঘোষণা করেন তিনি। এই বিশেষ বরাদ্দের $11 বিলিয়ন ফার্মার ব্রিজ অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় রো ক্রপ উৎপাদনকারী কৃষকদের জন্য এককালীন সহায়তা হিসেবে দেয়া হবে। বাকি $1 বিলিয়ন রাখা হয়েছে ওই কর্মসূচির আওতায় না আসা অন্যান্য ফসল চাষিদের জন্য। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশের কৃষিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চায়নার সঙ্গে বাণিজ্য বিরোধের কারণে। বিশেষ করে সয়াবিন চাষিরা বড় ধাক্কা খেয়েছেন, কারণ চায়না এই পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক। তবে হোয়াইট হাউসের দাবি, ট্রাম্পের পরিকল্পনায় কৃষকদের উপর বছরের পর বছর ধরে চলা বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, বাইডেন প্রশাসনের ব্যর্থতায় দেশের অর্থনীতি সবচেয়ে নাজুক অবস্থায় ছিল। তার প্রশাসনের উদ্যোগ বাড়তি মূল্যস্ফীতির চাপ সামাল দিতে কৃষকদের সহায়তা করবে বলেও জানান ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প জানান, প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশের কৃষিখাত দারুণভাবে লাভজনক ছিল। বাইডেন প্রশাসনের অদক্ষ কর্মকর্তারা দেশের কৃষকদের অস্তিত্বকেই সংকটে ফেলে গেছেন বলে অভিযোগ করেন তিনি। ট্রাম্পের সাথে এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, এগ্রিকালচার সেক্রেটারি ব্রুক রলিন্স এবং বিভিন্ন স্টেটের ভুট্টা, তুলা, সয়াবিন, ধান ও আলু চাষিরা। এ সময় দেশের কৃষিখাতের উন্নয়নে ট্রাম্পের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এগ্রিকালচার সেক্রেটারি। তিনি বলেন, দেশের কৃষকরা সহায়তা চায় না, তারা চায় ন্যায্য প্রতিযোগিতার ক্ষেত্র। এদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্যাসিফিক এবং ক্যারিবীয় অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় আরও কঠোর নজরদারির পক্ষে অবস্থান নেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের স্বার্থেই ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর হয়েছেন। মাদক পাচারের সাথে জড়িত একটি নৌযান ধ্বংসে দেশের প্রায় 25,000 মানুষ নতুন করে জীবনের নিরাপত্তা ফিরে পান বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া ইউরোপকে সতর্ক করে ট্রাম্প বলেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ ও গণ অভিবাসনের মতো ইস্যুতে ভুল ও বিপজ্জনক পথে হাঁটছে ইউরোপ। তার প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশের প্রেক্ষাপটে এই মন্তব্য করেন ট্রাম্প। এ সময় সামাজিক মাধ্যম এক্সের উপর ইউর আরোপ করা $140 মিলিয়ন জরিমানার সমালোচনাও করেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর আইসের হাতে প্রায় 75,000 নিরপরাধ মানুষ আটক হয়েছে। সোমবার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলির প্রকাশিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। বেসরকারি তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় 220,000 সন্দেহভাজনকে আটক করেছে আইন প্রয়োগকারী সংস্থা। তাদের 3 ভাগের 1 ভাগের কোনো অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড নেই। জরিপে প্রায় 10 মাসের হিসেবে প্রতিদিন গড়ে প্রায় 824 জনকে আটক করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা নেওয়ার পর অভিবাসী বিরোধী অভিযানের 10 মাসে প্রায় 220,000 মানুষকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, যাদের মধ্যে প্রায় 75,000 মানুষেরই অপরাধমূলক কাজের কোনো রেকর্ড নেই। আইসের এমন আগ্রাসী অভিবাসন দমন নীতির চমকপ্রদ তথ্য প্রকাশ করেছে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলি। তাদের ডিপোর্টেশন ডেটা প্রজেক্টের নতুন তথ্য অনুযায়ী আটক 220,000 বন্দীর মধ্যে 1/3 অর্থাৎ 73,000 মানুষ কোনো অপরাধে যুক্ত না থেকেও গ্রেফতার হয়েছেন। আরও প্রায় 73,000-এর বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ থাকলেও তাদের কোনো সাজা দেওয়া হয়নি। আইসের হাতে আটক এসব সন্দেহভাজনের প্রায় 90% পুরুষ। গ্রেফতার হওয়া অভিবাসীদের বয়সও 25 থেকে 45 বছরের মধ্যে এবং তাদের বেশিরভাগেরই মেক্সিকোর নাগরিক। প্রতিবেদনে আরও বলা হয়, দেশে 11,000-এরও বেশি অনথিভুক্ত সন্দেহভাজন রয়েছে, যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ থাকলেও তাদের এখনও গ্রেফতার করা হয়নি। এতে করে প্রশাসনের কঠোর অভিবাসন অভিযানও প্রশ্নের মুখে পড়েছে। আইসের এমন কঠোর দমন পীড়নের কথা বলতে গিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন অ্যারিজোনা ডেমোক্রেটিক কংগ্রেসম্যান অ্যাডেলিটা গ্রিহালভা। জানান, নিজের পরিচয় দেওয়ার পরও এজেন্টদের তীব্র রোষানলে পড়েন তিনি। অন্যদিকে নিউ ইয়র্ক সিটিতে আইসের হাত থেকে বাঁচতে নবনির্বাচিত মেয়র জোরান মামদানির ভিডিও বার্তাকে ঘিরে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে।
শহরের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস এর নিন্দা জানানোর পর স্টেট গভর্নর ক্যাথি হোকুলের পক্ষ থেকেও তার মুখপাত্র অ্যাডামসের বক্তব্যকে সমর্থন জানান। তাদের মতে প্রয়োজনে সিটিতে উচ্ছেদ অভিযান চালানো জরুরি। তবে সাবেক হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি জে জনসন মামদানির এই আইনি পরামর্শকে সমর্থন জানিয়ে বলেন, জুডিশিয়াল ওয়ারেন্ট ছাড়া বাসাবাড়িতে ঢুকে আইসের এই অভিযান বেআইনি। তিনি স্মরণ করিয়ে দেন, নাগরিক বা স্থায়ী বাসিন্দা ছাড়াও অনেক উপায়ে আইনত দেশে থাকতে পারে মানুষ। সেক্ষেত্রে তাদের কোনোভাবেই আটক করার অধিকার নেই আইসের। স্বাধীন ফেডারেল সংস্থার কর্মকর্তাদের অপসারণ করতে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে প্রধান বিচারপতি জন রবার্টস সহ বেশিরভাগ বিচারপতি কিছু ফেডারেল কর্মকর্তাকে কারণ ছাড়া অপসারণের হাত থেকে সুরক্ষা দেয়া 90 বছরের পুরনো একটি সিদ্ধান্ত বাতিলের পক্ষে ইঙ্গিত দেন। In the opinion itself, it described the powers of the agency it was talking about, and they're vanishingly insignificant, has nothing to do. ফেডারেল ট্রেড কমিশন এফটিসির সদস্য রেবেকা কেলি স্লটারকে প্রেসিডেন্ট ট্রাম্পের বরখাস্তের চেষ্টা থেকে মামলাটি সুপ্রিম কোর্টে গড়িয়েছে। হামফ্রিস এক্সিকিউটর নামে পরিচিত 1935 সালের সুপ্রিম কোর্টের একটি রায় অনুযায়ী এফটিসির মতো কমিশনের সদস্যদের কেবল অদক্ষতা, কর্তব্যে অবহেলা এবং অসদাচরণের জন্য অপসারণ করতে পারেন প্রেসিডেন্ট। সলিসিটর জেনারেল ডি জন সাওয়ার যুক্তি দেন, ওই রায়টি একটি অযৌক্তিক ব্যতিক্রম। Humphreys must be overruled. It has become a decaying husk with bold and particularly dangerous pretensions. অপসারণের হাত থেকে সুরক্ষা ব্যবস্থাগুলো বহাল রাখার পক্ষে বক্তব্য দেন উদারপন্থী বিচারপতিরা। তা না হলে কি পরিণতি দেখা দিতে পারে সে বিষয়ে সতর্ক করেন বিচারপতি এলিনা ক্যাগান। So the result of what you want is that the president is going to have massive, unchecked, uncontrolled power, not only to do traditional execution, but to make law through legislative and adjudicative frameworks. আরেক উদারপন্থী বিচারপতি সোনিয়া সোটোমায়োর বলেন, আমেরিকার প্রতিষ্ঠার সময়েও ব্রিটেনে রাজা, পার্লামেন্ট কিংবা প্রধানমন্ত্রীর হাতে অধীনস্থ কর্মকর্তাদের সীমাহীনভাবে অপসারণের ক্ষমতা ছিল না। প্রেসিডেন্টের হাতে সেই ক্ষমতা ন্যস্ত হলে সরকারের কাঠামো ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা জানান তিনি। This absolute power of the president, you're asking us to destroy the structure of government and to take away from Congress its ability to protect. বাদীপক্ষের আইনজীবী অমিত আগারওয়াল বলেন, প্রেসিডেন্টের সাংবিধানিক দায়িত্ব আইন বাস্তবায়ন করা। সংবিধান কোনোভাবেই তাকে আইন লঙ্ঘনের অধিকার দেয় না। The president's constitutional duty to execute the law does not give him the power to violate that law with impunity. ট্রাম্প প্রশাসনের যুক্তি সঠিক হলে আইন বিভাগ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ শুরু থেকেই ভুল ছিল বলে মন্তব্য করেন তিনি। If petitioners are right, all three branches of government have been wrong from the start. অমিত আগারওয়াল আরো যুক্তি দেন, সরকারের পক্ষে রায় এলে শুধু এফটিসি নয়, আরো স্বাধীন সংস্থা ঝুঁকিতে পড়বে। তবে তার এমন যুক্তিতে প্রশ্ন তোলেন রক্ষণশীল বিচারপতি স্যামুয়েল এলিটো। The Solicitor General was pressed quite legitimately about things like the tax court and the claims court, et cetera, but I don't know that you can make the argument that the logic of his argument is going to cause these allegedly revolutionary results. সাবেক ফেডারেল প্রসিকিউটর এলি হনিগের মতে প্রসিকিউটর কোর্টের 6 রক্ষণশীল বিচারপতি ট্রাম্প প্রশাসনের পক্ষে স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন। লয়োলা ল স্কুলের আইনের অধ্যাপক জেসিকা লিভিনসন মনে করেন, পক্ষে রায় দেয়া হলে স্বাধীন সংস্থাগুলো তাদের স্বাধীনতা হারাবে। নিজ ভাষায় বাসিন্দাদের সেবা দিতে নতুন উদ্যোগ নিয়েছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। সিটি মেয়র এরিক অ্যাডামস সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, এখন থেকে নিজ ভাষায় সিটির বিভিন্ন সংস্থা থেকে সেবা পাবেন বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা। প্রযুক্তির মাধ্যমে ভাষা সহায়তার অংশ হিসেবে এবার সব সিটি এজেন্সিতে ব্যবহার করা স্মার্ট ডিভাইসে যুক্ত হচ্ছে গুগল ট্রান্সলেটর সহ আধুনিক অনুবাদ অ্যাপ। সোমবার সিটি হলে এক সংবাদ সম্মেলনে ডেপুটি মেয়র ফাবিয়ান লেভি শুধুমাত্র এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাননি, একই সাথে মোবাইল ডিভাইসে কিভাবে নিজ ভাষায় সিটির নতুন প্রযুক্তি কাজ করবে সেটি দেখানোর অংশ হিসেবে মেয়রকে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানান ডিভাইস ব্যবহার করে। মেয়র তার বক্তৃতায় জানান, অভিবাসী সমৃদ্ধ শহর নিউ ইয়র্কে ভাষাগত বাধা দূর করতে প্রশাসন আগের চেয়েও আরও আগ্রহী। তিনি জানান, সরকারি তথ্য ও সেবা যেন সব সম্প্রদায়ের হাতে পৌঁছায়, এ লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।
মেয়র জানান, এখন থেকে সিটি এজেন্সিগুলোকে নির্দেশ দেয়া হয়েছে গুগল ট্রান্সলেটরের মতো প্রযুক্তিকে দৈনন্দিন কাজের অংশ করতে। 100,000-এর বেশি সরকারি ডিভাইসে দেয়া হচ্ছে অনুবাদ অ্যাপের সুবিধা। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, নিউ ইয়র্ক সিটি পুলিশের পেট্রোল গাইডেও আনা হয়েছে পরিবর্তন। অফিসাররা এখন রাস্তাতেই জরুরি পরিস্থিতিতে এইসব অ্যাপ ব্যবহার করে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এদিকে ডিপার্টমেন্ট অফ এডুকেশনও ঘোষণা করেছে একটি নতুন কাস্টম অ্যাপ হ্যালো। এই অ্যাপের মাধ্যমে অভিভাবক ও শিক্ষকদের মাঝে যোগাযোগ হবে আরও সহজ এবং নিরাপদ। মেয়র অ্যাডামস মনে করছেন, প্রযুক্তির এই ব্যবহার শুধু তথ্য প্রবাহ উন্নত করবে না, বরং জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচাতেও বড় ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ প্রশাসন এই উদ্যোগ আরও সম্প্রসারিত করবে। সেনেট বক্তৃতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃষকদের এককালীন সহায়তা দেওয়ার তুমুল সমালোচনা করেছেন সেনেট মাইনরিটি লিডার চাক শুমার। শুল্ক যুদ্ধের মাধ্যমে কৃষকদের ধ্বংস করেছেন ট্রাম্প, এখন আবার তাদেরই অনুদান দিয়ে নিজেকে নায়ক প্রমাণ করতে চেষ্টা করছেন। এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অযোগ্যতার একটি টেক্সট বুক উদাহরণ হিসেবে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের এমন কার্যক্রমের ফলে কৃষি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে, চায়নার সাথে বাণিজ্য সম্পর্ক নষ্ট হয়েছে এবং জীবনযাত্রার ব্যয় কমানো অসম্ভব হয়ে উঠেছে বলে মন্তব্য করেন শুমার। ডোনাল্ড ট্রাম্প তার নিজের ব্যর্থতা ঢাকতে আগের প্রশাসনের উপর দোষারোপ করেছেন বলে অভিযোগ করেন সেনেট মাইনরিটি লিডার। কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে না পারা বা জিনিসপত্রের দাম কমাতে উল্লেখযোগ্য কিছুই করতে পারেননি তিনি। আর এই ব্যর্থতা রিপাবলিকানদের খুব শিগগিরই তাড়া করবে বলেও মন্তব্য করেন সেনেট মাইনরিটি লিডার। চাক শুমার দাবি করেন, স্বাস্থ্যসেবা কর্মসূচি নিয়ে রিপাবলিকানরা বিভক্ত এবং ডেমোক্রেটরা ঐক্যবদ্ধ আছে। ওবামা কেয়ার কর্মসূচিতে আরও 3 বছর ভর্তুকি বাড়ানোর দাবি জানান তিনি। তবে বক্তৃতায় ডেমোক্রেটিক নেতাদের বিভিন্ন বক্তৃতার উদ্ধৃতি ব্যবহার করে সেনেট মেজরিটি লিডার জন থুন ওবামা কেয়ারকে একটি ব্যর্থ প্রোগ্রাম বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে 2013 সাল থেকে ওবামা কেয়ারের গ্রাহকদের প্রিমিয়াম 221% বেড়েছে বলেও দাবি করেন জন থুন। মেজরিটি লিডার জন থুন বলেন, ডেমোক্রেটরা ওবামা কেয়ারের অতিরিক্ত সাবসিডি আরও 3 বছরের জন্য বাড়াতে চায়। এটিকে তারা ক্লিন বিল হিসেবে দাবি করেছে, অথচ কোনো সংস্কার চাইছেন না। একটি ব্যর্থ প্রোগ্রাম টিকিয়ে রাখতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করাই যেন দাবি তাদের বলে মন্তব্য করেন তিনি। জন থুন দাবি করেন, গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিসের প্রতিবেদনে বলা হয়েছে ওবামা কেয়ারের সুবিধাভোগীদের 90% ভুয়া। এই খাতে বরাদ্দ বাড়ানো মানে করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতির ঝুঁকিতে পড়া। এ সময় মাইনরিটি লিডারের দাবির সাথে দ্বিমত পোষণ করে মেজরিটি লিডার বলেন, ওবামা কেয়ার সত্যি সংস্কার প্রয়োজন, তবে ডেমোক্রেটরা এ পথে চলতে রাজি নয়। টেক্সাস থেকে সেনেটর পদে লড়াইয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেসমিন ক্রকেট। সোমবার টেক্সাসে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের তালিকায় ক্রকেটের নাম দেখা যায়। এবিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে ক্রকেটের কার্যালয়ের একাধিক সূত্র। সেনেটর পদের জন্য প্রার্থিতা ঘোষণার পর সিবিএস নিউজকে ক্রকেট বলেন, তার বিশ্বাস ভোটাররা দেশের স্বার্থেই তাকে সমর্থন দেবেন। এদিকে সেনেটর পদে নির্বাচনে ক্রকেটের আনুষ্ঠানিক ঘোষণার পর নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান কলিন অলরেড। টেক্সাসের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেসমিন ক্রকেট। হাউসে টেক্সাসের প্রতিনিধি ক্রকেট সোমবার সেনেট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন। স্টেটে প্রার্থী মনোনয়নের শেষ সময়সীমার ঠিক আগেই তার এই সিদ্ধান্ত ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সোমবার বিকেলে টেক্সাস ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের তালিকায় ক্রকেটের নাম দেখা যায়। এবিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে তার কার্যালয়ের একাধিক সূত্র। এর মাধ্যমে রিপাবলিকান সেনেটর জন কর্নিনের বিরুদ্ধে লড়াইয়ে নামলেন ক্রকেট। রিপাবলিকানদের মধ্যেও একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার মুখে রয়েছেন কর্নিন। সেনেটর পদের জন্য প্রার্থিতা ঘোষণার পর সিবিএস নিউজকে ক্রকেট বলেন, তার বিশ্বাস ভোটাররা দেশের স্বার্থেই তাকে সমর্থন দেবেন। 2 মেয়াদে নির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ক্রকেট এমন সময় সেনেটর পদের জন্য প্রার্থিতা ঘোষণা করলেন যখন তার ডালাস ভিত্তিক কংগ্রেশনাল আসনের সীমানা নতুন করে আঁকা হয়েছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনে সেনেটর পদে ক্রকেটের প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাকে ইতিবাচকভাবেই দেখছেন ডেমোক্রেটিক কৌশলবিদরা। দেশের স্বার্থেই টেক্সাসের সেনেট আসনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীকে সফল হতে হবে জানিয়ে ক্রকেট বলেন, সেনেটে বড় ধরনের পরিবর্তন আসন্ন। এদিকে ক্রকেটের কিছু বিতর্কিত মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই আক্রমণ শুরু করেছে রিপাবলিকানরা। জন কর্নিন সামাজিক মাধ্যম এক্সে লিখেন, রান জেসমিন রান। এছাড়া একটি ভিডিও প্রকাশ করে তার ক্যাম্পেইন টিম দাবি করেছে ক্রকেট টেক্সাসের প্রতিনিধিত্ব না করে বামপন্থীদের তোষামত করছেন।
এদিকে সেনেটর পদে নির্বাচনে প্রকেটের আনুষ্ঠানিক ঘোষণার পর নিজের প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান কলিন অলরেড। প্রার্থিতা প্রত্যাহার করে নিলেও অলরেড জানিয়েছেন তিনি ডালাস কাউন্টিতে নতুন করে আঁকা একটি কংগ্রেশনাল আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন। এর ফলে ওই আসন থেকে নির্বাচিত ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জুলি জনসনের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন অলরেড। এক বিবৃতিতে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে অলরেড বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ রিপাবলিকান সমর্থকদের হাতে টেক্সাস এবং দেশের সংবিধান নিরাপদে নেই। তিনি জানান, দেশের স্বার্থেই সেনেটর পদে নির্বাচনের প্রচারণা শেষ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে অলরেডের সরে দাঁড়ানো এবং জেসমিন ক্রকেটের আগমন, এই দুই ঘটনায় টেক্সাসের ডেমোক্রেটিক রাজনীতি নতুন মোড় নিল। আসন্ন ডেমোক্রেটিক প্রাইমারি এবং পরবর্তী মধ্যবর্তী নির্বাচনে এর প্রভাব কী হয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। ওয়ার্নার ব্রোস ডিসকভারি কিনতে নেটফ্লিক্সের 72 বিলিয়নের বিপরীতে পাল্টা $108 বিলিয়ন লোভনীয় প্রস্তাব দিয়েছে প্যারামাউন্ট স্কাইড্যান্স। সোমবার স্কাইড্যান্সের চেয়ারম্যান ডেভিড এলিসন জানিয়েছেন তারা WBDর শেয়ার হোল্ডারদের প্রতি শেয়ারের দাম $30 করে দিতে প্রস্তুত। প্যারামাউন্ট দাবি করছে তাদের দেয়া আগের 6টি প্রস্তাব বিবেচনা না করে নেটফ্লিক্সের সঙ্গে একটি নিকৃষ্ট চুক্তি করেছে ওয়ার্নার ব্রোস। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, বাজারে কোম্পানি দুটির অংশীদারিত্ব যাচাই করেই এক পক্ষকে সমর্থন দেওয়ার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। হলিউডের বিনোদন জগতের জনপ্রিয় প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস ডিসকভারির মালিকানা নিয়ে চলছে চরম নাটকীয়তা। সম্প্রতি $72 বিলিয়ন কোম্পানিটি কিনে নিতে নেটফ্লিক্স একটি চুক্তিতে পৌঁছালেও এই সমঝোতাকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে নেমেছে প্যারামাউন্ট স্কাইড্যান্স। সোমবার WBDর বোর্ড অব ডিরেক্টরসকে এড়িয়ে সরাসরি শেয়ার হোল্ডারদের কাছে একটি লোভনীয় প্রস্তাব দিয়েছে প্যারামাউন্ট। $108 বিলিয়ন বেশি প্রস্তাবিত মূল্য হিসেবে শেয়ার প্রতি $30 নগদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা, যা নেটফ্লিক্সের প্রস্তাবিত মূল্য থেকে অনেকটাই বেশি। স্কাইড্যান্সের কর্ণধার ডেভিড এলিসন যুক্তি দেন, ওয়ার্নার ব্রোসকে নিয়ে একটি বিশাল কোম্পানি তৈরির পরিকল্পনা রয়েছে প্যারামাউন্টের, যার বার্ষিক আয় হবে প্রায় $70 বিলিয়ন। এই নতুন শক্তি অ্যামাজন, ডিজনি এবং বিশেষ করে নেটফ্লিক্সের মতো বড় প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সরাসরি পাল্লা দেবে। তবে সমস্যা হলো WBDকে কেনার জন্য প্যারামাউন্টকে ধার করতে হচ্ছে বড় অঙ্কের অর্থ। ব্যাংক থেকে প্রায় $54 বিলিয়ন ঋণ পাওয়ার প্রতিশ্রুতি পেলেও এই চুক্তির পর সম্মিলিত কোম্পানিটির মোট ঋণের পরিমাণ দাঁড়াবে প্রায় $100 বিলিয়ন। বিশ্লেষকরা বলছেন, এই বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে প্রতিষ্ঠান চালানো বেশ ঝুঁকিপূর্ণ। এদিকে কর্পোরেট এই লড়াই নিয়ে মুখ খুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সোমবার ওভাল অফিসে তিনি স্পষ্ট করে বলেন, নেটফ্লিক্স বা প্যারামাউন্ট কেউই তার বিশেষ বন্ধু নয়। বাজারে কোম্পানি দুটির অংশীদারিত্ব যাচাই করেই সঠিক সিদ্ধান্ত নেবেন তিনি। We have to see the Netflix percentage of market, Paramount the percentage of market. I mean, none of them are particularly great friends of mine. অন্যদিকে এই লড়াইকে ইতিবাচক হিসেবেই দেখছেন আইম্যাক্সের সিইও রিচার্ড গেলফন্ড। তার মতে, সিনেমা ব্যবসা এর আগেও এসব অনেক চ্যালেঞ্জ পার করে এসেছে। এই প্রতিযোগিতা বাড়লে শেষ পর্যন্ত সিনেমা নির্মাতাদেরই লাভ হবে বলে মনে করেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।